কয়েকজন লোক ভেতর থেকে দরজা খুললেন এক বৃদ্ধ। তাকে করা হলো একটি সাধারণ প্রশ্ন, আর সেই একটি উত্তরের ভুলে শেষ হলো দীর্ঘ ৪৫ বছরের পলাতক জীবন। কে এই বৃদ্ধ? তিনি সাধারণ কেউ নন। তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান ঘাতকদের একজন, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে যিনি পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপনে ছিলেন। কিভাবে ধরা পড়লেন ইতিহাসের এই খলনায়ক? চলুন জেনে নেই আজকের ভিডিওতে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি। 80 সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর মোজাফফর বুঝতে পারেন তার বাঁচার কোনো পথ নেই। সহযোগী মেজর এস.এম. খালেদকে নিয়ে তিনি ভারতে পালিয়ে যান। সেখানে দীর্ঘ সময় কাটিয়ে তৈরি করেন ভুয়া নাগরিকত্বের জাল নথিপত্র। এই ভুয়া পরিচয়ে তিনি ঘুরে বেরিয়েছেন বিশ্বের নানা দেশে। এমনকি ইন্টারপোলও তার কোনো খোঁজ পায়নি। জীবনের শেষ ভাগে এসে তিনি অত্যন্ত গোপনে বাংলাদেশে ফিরে আসেন এবং বনানী ডিওএইচএস এর মতো সুরক্ষিত এলাকায় একজন রাজনীতি বিমুখ সাধারণ নাগরিকের ছদ্মবেশে বসবাস শুরু করেন। পুরনো সব যোগাযোগ তিনি পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। অপরাধী যতই চতুর হোক, কোনো না কোনো সূত্র সে রেখেই যায়। ডিবির বিশ্বস্ত টিম জানতে পারে মোজাফফরের মেয়ে একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেলে চাকরি করে। মেয়ের গতিবিধি পর্যবেক্ষণ করে গোয়েন্দারা বনানীর বাড়িটি শনাক্ত করে। মোজাফফর চেহারা বদলালেও গোয়েন্দাদের কাছে তার একটি অকাট্য প্রমাণ ছিল, তার নাকের ঠিক নিচে থাকা একটি তিল বা আঁচিল সদৃশ্য জন্মদাগ। বুধবার গভীর রাতে আসে সেই চরম মুহূর্ত। ডিবি দল ছদ্মবেশে ওই বাসায় যায় এবং নিজেদের এয়ারটেল অফিসের কর্মী পরিচয় দিয়ে মেয়ের খোঁজ করে। এত রাতে অফিসের লোক আসায় সন্দেহ নিয়ে ভেতর থেকে দরজা খোলেন এক বৃদ্ধ। গোয়েন্দাদের চোখ সাথে সাথেই আটকে যায় বৃদ্ধের নাকের নিচে সেই তিলটিতে। নিশ্চিত হওয়ার জন্য তারা বলেন, মুরব্বী, আমরা তো আপনাকে চিনি না, আপনি কে? চরম আত্মবিশ্বাসের সাথে বৃদ্ধ উত্তর দেন, আমি মোজাফফর, মেয়ের বাবা। নিজের নামটাই কাল হলো তার জন্য। এক মুহূর্ত সময় নষ্ট করেনি ডিবির চৌকস দল। পলকের মধ্যে পকেট থেকে বের হয়ে আসে হ্যান্ডকাফ। হতভম্ব মোজাফফরের দীর্ঘ ৪৫ বছরের ছদ্মবেশের সমাপ্তি ঘটে ডিবির নিখুঁত খাঁচায়। মামলার নথি অনুযায়ী 1981 সালের 30 মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে এই মেজর মোজাফফরই প্রথম ব্যক্তি ছিলেন যিনি সশরীরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কক্ষের বাইরে এনে শনাক্ত করেন এবং ঠান্ডা মাথায় সরাসরি গুলি চালান। এরপর তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মনজুরকে ফোনে ইংরেজিতে বার্তা দেন, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। দীর্ঘ ৪৫ বছর কোনো অপরাধীর আইনের চোখ ফাঁকি দিয়ে বেঁচে থাকা কেবল রূপকথার গল্পেই সম্ভব বলে মনে হতে পারে, কিন্তু মোজাফফর হোসেনের ক্ষেত্রে এটি ছিল নির্মম বাস্তব। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী এই 4.5 দশকে মোজাফফর যাপন করেছেন এক অতি গোপন বা ঘোস্ট লাইফ। তিনি কেবল ভারতেই সীমাবদ্ধ ছিলেন না, বরং ভারতের জাল পরিচয় ও জাল আন্তর্জাতিক পাসপোর্ট ব্যবহার করে একাধিক দেশ ভ্রমণ করেছেন ও আত্মগোপন করেছিলেন। নিজের পুরো চেহারা, বেশভূষা এবং বাচনভঙ্গি বদলে ফেলেছিলেন তিনি। নিজের অতীত ও মূল পরিচয় ঢাকতে তিনি এমন এক নিখুঁত ছদ্মবেশের প্রাচীর তুলেছিলেন যা ইন্টারপোলের মতো আন্তর্জাতিক পুলিশ সংস্থাকেও বছরের পর বছর বিভ্রান্ত করে রেখেছিল। এই অবিশ্বাস্য ছদ্মবেশের কারণেই এতদিন গোয়েন্দারা তার আসল নাম বা ফাইল খুঁজেও বারবার ব্যর্থ হয়েছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1981 সালের 30 মে সেই কালো রাত শুধু রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেই কেড়ে নেয়নি, বরং দেশের সামরিক ও বেসামরিক ইতিহাসে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। চট্টগ্রাম সার্কিট হাউসে এই নির্মম হামলার শিকার হয়ে রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন বিশ্বস্ত সেনা কর্মকর্তা ও সরকারি কর্মচারী প্রাণ হারান। মোজাফফর হোসেনের ঠান্ডা মাথার গুলিতে রাষ্ট্রপতি নিহত হওয়ার পর পুরো চট্টগ্রাম অবরুদ্ধ হয়ে পড়েছিল। মেজর মোজাফফরের দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড বার্তাটি পাঠানোর মাধ্যমে শুরু হওয়া সেই রক্তক্ষয়ী অভ্যুত্থান শেষ পর্যন্ত ব্যর্থ হলেও এটি দেশের ইতিহাসকে স্থবির করে দিয়েছিল। দীর্ঘ ৪৫ বছর পর এই ঘাতকের গ্রেফতার সেই কলঙ্কিত অধ্যায়ের আংশিক বিচার সুনিশ্চিত করার ক্ষেত্রে আইনের এক অনন্য বিজয় হিসেবে চিহ্নিত থাকবে। গ্রেফতারের পর ডিএমপি ডিবির পক্ষ থেকে জানানো হয়, কোর্ট মার্শালের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হওয়ায় তাকে আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আইনের হাজে কত লম্বা, মেজর মোজাফফরের গ্রেফতার যেন তারই এক